স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমি শিহরিত হয়ে পুরো দমে ওড়াতে মত্ত হয়ে থাকি। নিজেকে ধরে রাখার সাধ্যটা আজ আর হচ্ছে না। আমি ওনাকে আঁকড়ে ধরার সাথে সাথে উনি বেশ কয়েকটা চুমু খায় আমার গলায়। উনি আমাতে মত্ত থাকার মধ্য দিয়ে নিজের এক হাতে আমার ওনার পিন খুলে নিয়ে আমার গায়ে থেকে আস্তে করে ওনাটা খুলে ফেলে দেয় ফ্লোরে। আমি লজ্জায় নত হয়ে ওনাকে আঁকড়ে ধরে রাখি শক্ত করে। উনি আমার লজ্জা পাওয়া ফেসটা দেখে মুহূর্তে ঠোঁট কামড়ে হেসে ওঠে। আস্তে করে আমার গালের সাথে নিজের গালটা স্পর্শ করে আলতোভাবে। আমার গালে ঠান্ডা ও স্যাঁতসেঁতে ভেজা টাইপ কিছু ছোঁয়া লাগতেই আমি আস্তে করে চোখটা খুলে নিজের ডান হাতে ওনার ছুঁয়ে দেয়া সেই গালটা স্পর্শ করি। চোখের সামনে হাতটা ধরতেই চোখে পড়লো ওনার দেয়া হলুদ। আমি এক পলক হলুদের দিকে তাকিয়ে ওনার দিকে তাকাতেই সাথে সাথে আবারও চমকে উঠি একইভাবে, কারণ আমি ওনার দিকে তাকানোর সাথে সাথে উনি ওনার ডান হাত আমার উন্মুক্ত পেটে এক গাদা হলুদ লেপ্টে দেয় আমায় আঁকড়ে ধরে। আমি দ্রুত পেটের দিকে তাকাতেই উনি সাথে সাথেই আমার পেট কোমর সম্পূর্ণ জায়গায় হলুদ পুরোপুরিভাবে লেপ্টে দেয়। আমি ওনার দিকে করুণ দৃষ্টিতে তাকাতেই উনি সাথে সাথেই আমাকে ওনার পাজা কোলে নিয়ে বাথরুমের দিকে চলে যায়। উনি আমাকে নিয়ে বাথরুমে ঢুকতেই বাথরুমের চারপাশটা দেখে মুহূর্তেই চমকে উঠে ওনাকে বলে উঠি, আমার বাথরুম কে সাজিয়েছে এভাবে? আপনি সাজিয়েছেন? আমার এমন কথায় উনি বাথরুমের চারপাশটা হালকা দেখে আমার দিকে তাকিয়ে সুপ্ত কণ্ঠে বলল, হুম, বউকে হলুদ লাগানো প্ল্যানিংটা ছিল অটো, তাই আগের থেকে লোক লাগিয়ে করে নিয়েছিলাম। খানিকটা চিন্তিত সুরে বলে উঠি, কখন করলেন এগুলো? আমি তো বুঝতেই পারিনি। কেন বুঝিনি আমি? আর যদি কেউ দেখে নিত তাহলে কি হতো? আমার এমন কথায় তিক্ততা প্রকাশ পায় ওনার ফেসে, আর উনি সেই তিক্ততা নিয়ে আমাকে সোজাসাপটা উত্তরে বলে ওঠে, কে কি দেখলো বা না দেখলো আর কে কি করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার এসবে ভয় থাকতে পারে, আমার নাই। আর সবচেয়ে বড় কথা, তোমার জন্য আমার এত সব লুকোচুরি খেলতে হচ্ছে, নয়তো এসব নিয়ে কখনোই আমি পরোয়া করি না। আমি ওনার কথার মানে বুঝতে পেরে নরম সুরে বলে উঠি, আমি জানি আপনি করেন না, তারপরেও যদি ধরা পড়ে যায় তো? আমার এমন কথায় মুহূর্তে হতাশ হয়ে যায় উনি। নীরবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে স্বাভাবিক কণ্ঠে বলল, হুম, বাইরে তোমার মেহমানদের সদস্যদের চেয়ে আমার লোক বেশি আছে পাহারা দেওয়ার জন্য, তাও ছদ্মবেশে। সো তোমার ভয় পাওয়ার কিছু নাই। আমার লোকেরা আমাদের কাছে কাউকে পৌঁছাতে দেবে না যতক্ষণ না পর্যন্ত আমি যাচ্ছি, এমনকি তোমার পঞ্চ বান্ধবীরা পর্যন্ত না। ওনার এমন কথায় স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। যাক, আর যাই হোক, ধরা পড়ার ভয় তো নেই। উনি আছে আমার সাথে। আমি নির্ভয়ে থাকতে পারবো ওনার সাথে। নিজেকে ওনার সাথে সেফ মনে করতেই চমকে উঠে দ্রুত ওনার চোখের দিকে তাকাই আমি। ওনার পাগল করা চোখ দুটোতে ছিল উদাসীনতা, কিন্তু সেটা কিসের তা বুঝতে পারছিলাম না আমি। এটা কি আমার জন্য নাকি অন্য কিছুর জন্য? আচ্ছা, উনি কি এখনো তৃপ্তিকে চায় নাকি আমাকে ভালোবাসতে শুরু করেছে? আচ্ছা, উনি আমাকে ভালোবাসে এখানে এসেছে নাকি তৃপ্তিকে ভোলানোর চেষ্টা করতে এখানে এসেছে? নিজের এমন দ্বিধাহীন প্রশ্নের ভুক্তভোগী হয়ে ওনার চোখের দিকে তাকিয়ে থেকে কৌতূহলী হয়ে বলে উঠি, আপনি কি তৃপ্তিকে ভোলানোর জন্যই আমার কাছে এসেছেন নাকি আমাকে ভালোবাসতে চান? আমার কথায় উনি আমাকে কিছু না বলে আস্তে করে নিচে নামিয়ে দেয়, দেয়ালের সাথে আমাকে ঠেকায়, পরে নিজের দুহাত আমার দুপাশে দিয়ে আমায় আটকে দেখে আমার দিকে ঝুঁকে আমার চোখের নিজের দৃষ্টি স্থির করে বলে ওঠে, আমার ভালোবাসাটা কখনোই পৃথক ছিল না। কাল যা ছিল আজও তাই আছে, শুধু আমার সময়টাই অবাধ্য ছিল, যার ফলপ্রসূত আজ এত দ্বিধাহীনতা। ওনার এমন ঘুরপাক খাওয়া কথায় মুহূর্তে রাগ উঠে যায় আমার। উনি সব সময় আমাকে একটা ধাঁধায় আটকে রাখতে চায়, যেখান থেকে আমি সহজে বের হতে পারি না। আর এখনো উনি তাই করছে। আমি ওনাকে রাগান্বিত ফেজে বলে উঠি, আপনি সব সময় আমার সাথে ধাঁধামূলকভাবে কথা বলেন কেন? আপনার ঘুরপাক কথার মানে আমি বুঝি না, সেটা কি আপনি বুঝতে পারেন না? আমার কথায় উনি আমাকে আর কিছু বলতে না দিয়ে আমাকে ঘুরিয়ে নেয় নিজের সাথে। আমার পিঠের ওনার বুকের সাথে মিশিয়ে নিয়ে আমার কাঁধের উপর নিজের ঠোঁট বুলিয়ে সেখানটায় গাঢ়ভাবে হলুদ লেপটে দেয়। আমার পেট, পিঠ, গলা, ঘাড়, গাল, পা সম্পূর্ণ
জায়গায় ওনার দেয়া হলুদের ছড়াছড়ি। আমাকে সম্পূর্ণভাবে হলুদে লেপ্টে দিয়ে নিজেও আমার সাথে একইভাবে লেপ্টে যায়। দুজনেই হলুদে মাখামাখি হয়ে যাই পুরোপুরিভাবে। পরে আমার কোমর জড়িয়ে ধরে রেখে ওনার বাম হাতে পানির ট্যাপটা ছেড়ে দেয়। একই ঝর্ণার নিচে দুজনেই ভিজতে থাকি একে অপরের সাথে লেপ্টে। উনি নিজের হাতে আমাকে হলুদ লাগিয়ে আবারও উনি নিজেই আমাকে সেই হলুদ থেকে ছাড়িয়ে নেয় গোসল করিয়ে দিয়ে। নিজের হাতে আমায় গোসল করিয়ে দিয়ে পাশ থেকে টাওয়ালটা দিয়ে আমার গায়ে জড়িয়ে দিতে দিতে বলে ওঠে, তোমাকে আমার নামের হলুদ এবং গোসল দুইটাই নিজের হাতে করিয়ে দিয়ে গেলাম। এখন ড্রেস চেঞ্জ করে একটা শাড়ি পরে নিচে যাও। নিচে স্টেজেও তোমাকে আমার নামে হলুদ লাগাবে সবাই। ওনার কথার পৃষ্ঠে প্রশ্ন করে বলে উঠি, আর আপনাকে কার নামের হলুদ লাগাবে সবাই? আমার কথায় উনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আমার দিকে। পরে নিজের এক হাতে নিজের চুলগুলো হালকা হাতে ঝাড়তে ঝাড়তে বলে ওঠে, সেটা আপাতত তোমার না ভাবলেও চলবে। তোমাকে যেটা করতে বলেছি সেটা করো এখন। ওনার এমন দায় সারাভাবে উত্তরে তেলে বেগুনে জ্বলে উঠি আমি। আমাকে উনি নিজের নামে হলুদ লাগিয়ে এখন যাবে সে অন্য নারীর নামে হলুদ লাগাতে, আর সেটা আমি মেনে নিব? কখনোই না। তাই আমি তেলে বেগুনে জ্বলে উঠে বলি, অবশ্যই আমার দেখা দরকার আছে। আমি যদি অন্যের নামে হলুদ লাগাতে না পারি তাহলে আপনিও অন্যের নামে হলুদ লাগাতে পারবেন না। আমি এটা মেনে নিব না। একটা ভ্রু উঁচু করে বলে ওঠে। তাই? কিন্তু কেন? ওনার এমন প্রশ্নে মুহূর্তেই চুপ করে যাই আমি। ওনাকে বলার মতো কিচ্ছু নেই আমার। ওনাকে কি করে বোঝাবো ওনার পাশে অন্য কোনো মেয়েকেই আমার পছন্দ নয়। নিজের কথাগুলো ওনাকে বোঝাতে না পেরে জিদ্দি সুরে বলে ডাকি, কেন কোনো কারণে? আমি বললাম আপনি লাগাবেন না, ব্যাস। আমার কথায় উনি এক পলক আমার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, চেঞ্জ করে বাইরে যাও, সবাই অপেক্ষা করছে তোমার। কথাগুলো বলেই বাথরুমের দরজা খুলে বাইরে যেতে নিবে আমি পেছন থেকে উচ্চ স্বরে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, ভালোবাসেন আমায়? আমার এমন প্রশ্নে হঠাৎই থেমে যায় উনি। আমার দিকে না ঘুরে বাথরুমের দরজা ধরে দাঁড়িয়ে থেকে বলে ওঠে, যদি বলি হ্যাঁ, তাহলে কি ফিরে আসবে আমার কাছে? পাল্টা প্রশ্ন করে বলে উঠি, তাহলে তৃপ্তি? নামে কি আসে যায়? আমার মানুষটা প্রয়োজন। আমার তুমি নামক মানুষটাই চাই। কথাগুলো বলেই উনি চলে যায়। উনি নিজের আপন গন্তব্যে চলে যায়, যেখান থেকে এসেছিল সেইভাবেই চলে যায় পলকহীনভাবে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি স্তব্ধ হয়ে। ওনার সব কথাগুলো ছিল কিছু ইশারামূলক, যেটা আমার বোঝার সাধ্যের বাইরে ছিল। মেহেদি স্টেজে বসে আছি আমি। চারপাশে বন্ধুমহল থেকে শুরু করে মেহমান মহল পর্যন্ত ভরপুর হয়ে আছে আমার চারপাশ। কাল দুইবার নিজের হলুদ পর্বটা চুকিয়ে আজ মেহেদি স্টেজে বসেছি আমি মেহেদি লাগাতে। মেহেদি, হলুদ, সঙ্গীত অনুষ্ঠান 3 দিনে রাখা হয়েছে, কারণ রুদ্রের পরিবার চায় 3টা আলাদাভাবে হোক আর জাঁকজমকপূর্ণভাবে হোক। তাদের কথা অনুযায়ী সাজানো হয়েছে সবকিছু, সেই সাথে বিয়ে বাড়ির ডেকোরেশনও। আর আমি কার রঙে সেজেছি তা সঠিক বলতে পারবো না, তবে খুব সম্ভবত রিদ খানই দেখা যাবে আজকের এই সাজটা বলেছেন। কারণ কালকের মতো আজকেও আমায় সিম্পলভাবে সাজানো হয়েছে বাঙালি স্টাইলে। একটা সবুজ শাড়ি পরানো হয়েছে আমায়। আজ সবুজ গহনা আছে সাথে। আমার 2 হাত ভরপুর মেহেদিতে। আমি 2 হাতে ভরপুর মেহেদি দিয়ে স্টেজে বসে আছি আর গোল গোল চোখে সবার ব্যস্ততা লক্ষ্য করছি। রাত প্রায় 3টা ছুঁই ছুঁই, বাচ্চা পার্টি সবাই ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। তেমন একটা জেগে নেই কেউ, হাতে গোনা 2-1টা ছাড়া। বাকিরা সবাই বড়রা জেগে আছে এখনো। আরিফ ভাইয়া, আব্বু সাথে সাব্বির ভাই মিলে আত্মীয় স্বজনদের দেখাশোনা করছে কার কি লাগবে সেটা নিয়ে। আর ভাবি কিছুক্ষণ পরপর এসে ভাইয়াকে দেখাশোনা করছে, সাথে ওদের সবাইকে খাবার দিয়ে যাচ্ছে। আর বাকি রইল আমার আম্মু। আম্মুর কথা আর কি বলবো। আমার আম্মু হলো এই বিয়ে বাড়িতে মহা ব্যস্ত মানুষ। উনি সবাইকে নিজেদের কাজ বুঝিয়ে দিচ্ছে আর বক বক করেই যাচ্ছে, এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না। ওনার মেয়ের বিয়েতে সবাই ঝামেলা করতে যাচ্ছে, কেউ মন দিয়ে কাজ করছে না, ইত্যাদি আরো কত কিছু। আম্মুর এত সব বকবকানির মধ্যে আব্বু বেচারা একটা কথাই বলে থাকে, হবে তো আরিফের আম্মু, এত চিন্তা করো না। আব্বুর এমন উক্তিতে আম্মু যেন আরো তেলে বেগুনে জ্বলে ওঠে। আম্মুর একটাই কথা, ওনার মেয়ের বিয়েতে কি একা আম্মুর সব দায়িত্ব?
আব্বুর কি কোনো দায়িত্ব নেই? আব্বুর নম্রতার জন্য সবাই কাজে এত এত ভুল করছে, আর এখন কি ভুল করার সময়? আর সব সময় কি এত নরম হয়ে চলতে হবে আব্বুর? কিছু সময় তো কঠোর হলেও পারে, তাই না? আম্মুর এমন সব কথায় আব্বু এক গাল হেসে বলে, হব তো কঠিন, এই তো এক্ষুনি হচ্ছে কঠিন, দেখো তুমি। কথাগুলো বলেই আব্বু আমার পাশ কেটে চলে যায় অন্যদিকে। আর এতে করে আম্মু আরো রাগে ফেটে পড়ে, কারণ আম্মু বুঝতে পারে আব্বু আম্মুকে এড়িয়ে চলে যাচ্ছে। আমি আব্বু আম্মুর খুনসুটি রাগ দেখে মুহূর্তেই মিষ্টি হেসে উঠি। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটাই এমন হয়। আমার হবে রিদ খানের সাথে, আমি ঝগড়া করব রিদ খানের সাথে, আর উনি আমাকে মিষ্টি করে ভালোবেসে মানাবে। আমাদের মধ্যেও ভরপুর ভালোবাসা থাকবে। কথাগুলো ভেবেই মুহূর্তে আমি লাজুক হাসি। ওনাকে নিয়ে ভাবতে ভালো লাগছে আজকাল। আবার নিজের এমন চিন্তা ভাবনার মাঝে তাৎক্ষণিক চমকে উঠি আমি নিজেকে নিয়ে। কারণ আর একদিন পর আমার বিয়ে রুদ্রের সাথে, আর আমি রিদ খানকে নিয়ে সুন্দর একটা সাজানো সংসার স্বপ্ন দেখছি। কিন্তু কেন? আমার মন কি তাহলে রিদ খানকে স্বামী হিসেবে মেনে নিয়েছে? আমি তো রিদ খানের বিয়ে করাবো, তাহলে আমি কোন আশায় রুদ্রের নামের মেহেদি নিজের হাতে লাগাচ্ছি? এটা আমি কেন করছি? বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আমার যেভাবেই হোক রিদ খানের সাথে বিয়ে হয়ে থাকুক না কেন, বিয়েটা তো হয়েছে ওনার সাথেই, তাই না? আমি তো ওনার বিয়ে করাবো। আমি কথাগুলো ভেবে সাথে সাথে নিজের হাতের দিকে গাঢ় দৃষ্টি ফেলে নিজেই নিজের বলি, না, আমি রুদ্রের নামে মেহেদি রাখবো না, আমার হাতে রাখবো না, এক্ষুনি ধুয়ে ফেলবো এইসব মেহেদি। কথাগুলো বলে কাউকে কিছু না বলে উঠে দাঁড়িয়ে মেহেদি দু হাতে নিয়ে হনহনিয়ে হেঁটে চলে আসি নিজের রুমের দিকে। উদ্দেশ্য রুদ্রের নামের সব মেহেদি ধুয়ে ফেলবো নিজের হাত থেকে। আমাকে স্টেজ থেকে নামতে দেখে সাথে কাউকে কিছু না বলে রুমের দিকে যেতে দেখে পেছন থেকে শিলা ডাকতে ডাকতে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য ডাকছে আমায়। আমি শিলাকে কোনোরূপ কোনো উত্তর না দেয়া, শিলাও আমার পেছন পেছন আসতে থাকে ডাকতে ডাকতে। আমি রুমে ঢুকেই সোজা নিজের বাথরুমে চলে যাই মেহেদি ধুয়ে ফেলার জন্যে। বাথরুমে ঢুকে ঠাস করে বাথরুমের দরজাটা বন্ধ করে দেয় শিলার মুখের উপর। আমার এমন হঠাৎ অর্থহীন আচরণে চমকিত হয় শিলা, তাই হতাশজনক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাথরুমের বন্ধ দরজার দিকে। আর আমি বাথরুমের পানির ট্যাপ ছেড়ে দিয়ে নিজের হাত দুটো ধোয়ার জন্য উপরে তুলে ধরি চোখের সামনে। এক পলক সম্পূর্ণ মেহেদির দিকে তাকিয়ে থেকে ধুতে যাব তার আগেই চোখে পড়লো বিশেষ একটা লেখা। লেখাটি চোখে পড়তেই চোখের সামনে তুলে ধরে ভালো করে দেখতে থাকি। লেখাটির উপর গাঢ় দৃষ্টিতে তাকাতেই হকচকিয়ে গেলাম আমি, কারণ আজ আমি রুদ্রের নামে নয় বরং হৃদের নামে মেহেদি পড়েছি হাতে। আমার দুই হাতের মেহেদির ভিতর খুব সুন্দর করে হৃদ খানের নামটা লেখা। আর এটা হয়তো উনি নিজেই মেয়েদের দিয়ে লিখিয়েছেন। এক চিলতে প্রশান্তির হাসি ফুটে ওঠে আমার ঠোঁটে। আমি মুহূর্তেই তৃপ্তির হাসি হেসে কিছু একটা চিন্তা করে বের হয়ে যাই রুম থেকে মেহেদিটা আর না ধুয়ে। আমি বাথরুম থেকে বের হতেই মুহূর্তেই কপাল কুঁচকে এলো চোখের সামনে পঞ্চ বান্ধবীকে দেখে। পরপর পঞ্চ বান্ধবীর গাঢ় দৃষ্টি আমার উপর দেখে আমি কপাল কুঁচকে প্রশ্ন করে বলি, কি সমস্যা তোদের? এভাবে তাকিয়ে আছিস কেন তোরা? আমার ঘাড়ে কি নতুন কোনো মাথা গজিয়েছে নাকি? হ্যাঁ? আমাকে তেড়া প্রশ্ন করতে দেখে মুহূর্তে বোকা বনে গেল শিলা। অকারণেই আমার এমন টাইপ কথার মানে বুঝতে না পেরে পাল্টা প্রশ্ন করে বলল, আমাদের সমস্যা হতে যাবে কেন? সমস্যা তো তোর। তুই কাউকে কিছু না বলে হুট করে রুমে চলে আসলি, তারপর আমি পিছন থেকে এতবার ডাকলাম, একবার শোনার প্রয়োজন বোধ করলি না? শিলার মুখের দিকে এক পলক তাকিয়ে আমি আস্তে করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসতে বসতে বলে উঠি, ও না, প্রয়োজন মনে করিনি, তাই উত্তর দিইনি তোকে। এখন বল কেন ডেকেছিস? আর তোরা সবাই একসাথে আমার রুমে হঠাৎ হামলে পড়ার কারণটা কি সেটা বলতো। আমার ঝাঁজপূর্ণ কথায় মুহূর্তে চুপ করে যায় শিলা। এরপর আমাকে আর কি বলবে সেটা না ভেবে না পেয়ে বোকার মতো তাকিয়ে থাকে। আমার হঠাৎ বিগড়ে যাওয়া মেজাজটা বুঝতে পেরে রূপা এগিয়ে আসে আমার দিকে। চোখের ইশারায় সবাইকে চুপ করতে বলে পেছন থেকে নিজের দু হাত রাখে আমার কাঁধে। পরে আয়নায় আমার মুখের দিকে তাকিয়ে নরম সুরে বলে ওঠে, কি হয়েছে তোর? কোনো সমস্যা হয়েছে কি তোর? আমাদের না বলে বুঝবো কিভাবে তোর কি হয়েছে? সব কিছু না বলিস, অন্তত রাগের কারণটা বল। এমন করছিস কেন সেটা? রূপার নরম সুরের কথাগুলোর সাথে সাথে আমি নিজের হাতে কানের দুলগুলো খুলতে খুলতে স্বাভাবিক ভঙ্গিতে শক্ত কণ্ঠে বলে উঠি,
আমার আসিফকে চাই, তাও আজকে রাতের মধ্যেই, যে কোনো মূল্যে। তোরা আসিফকে এনে দেওয়ার ব্যবস্থা কর। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমার কথাগুলো যতটা স্বাভাবিক ছিল আমার কাছে, ততটাই অস্বাভাবিক ছিল আমার পঞ্চ বান্ধবীদের কাছে। আমার কথাগুলো শেষ করার সাথে সাথে কানের প্রতিধ্বনি তোলে আমার পঞ্চ বান্ধবীরা একসাথে উচ্চস্বরে চিৎকার করে বলে ওঠে। কি? ওদের অনাকাঙ্ক্ষিত চিৎকারে বিরক্তি প্রকাশ পায় আমার ফেসে। আমি বিরক্তি নিয়ে তাকাই আয়নার দিকে, সবার দিকে। তখন আমার পঞ্চ বান্ধবীদের আশ্চর্য হওয়ার ধাপটা ছিল সর্বোচ্চ। দেখে মনে হচ্ছে এক একটা শব্দের কারণে কোমায় চলে যাবে এক্ষুনি। আমি বিরক্তি নিয়ে ওদের দিকে তাকাতেই শিলা, সাজি, মাহি, রাখি, বাকিরা সবাই দ্রুত এগিয়ে আসে আমার দিকে। রূপার বরাবর দাঁড়িয়ে আয়নায় আমার ফেসের দিকে তাকিয়ে থেকে উত্তেজিত হয়ে সাজি আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, দোস্ত, তুই কি রুদ্র ভাইয়াকে ফেলে আসিফকে ভালোবাসতে শুরু করেছিস? সাজি কথাটা শেষ করতে না করতেই পাশ থেকে মাহি পাল্টা প্রশ্ন করে বলে ওঠে, দোস্ত, তুই কি বাই এনি চান্স আসিফ নিয়ে পালাতে চাস বিয়ে থেকে, তাও আজকে? মাহির সাথে পাল্লা দিয়ে রাখি বলে ওঠে, দোস্ত, তোরা কি একে অপরের সাথে রিলেশনশিপে আছিস নাকি? প্রত্যেকের এমন গাঁজাখড়ি টাইপ কথাবার্তা শুনে মুহূর্তেই বিরক্তির সাথে সাথে অসহ্য লাগে আমার। আমি জানি এদেরকে কিছু বললে সেটা ওরা অনেক বড় আকারে ধারণ করে সব সময়, আর এই কারণেই কখনো কিছু শেয়ার করতে চাই না। আমি কি এমন বললাম ওদের যার কারণে আমাকে আসিফের সাথে বিয়েটা পর্যন্ত করিয়ে দিচ্ছে? চুপ করবি তোরা সবাই। আমার আসিফের সাথে কিচ্ছু নেই। আমার আসিফকে চাই অন্য একটা কারণে, তাও হৃদ খানের অগোচরে। আমার কথা স্থির হয়ে মাহি বলে ওঠে, যাক বাবা, আল্লাহর সহায় ছিল। আমি তো মনে কি না কি মনে করেছি। তোর কথাই এমন ছিল, আমার আসিফ চাই, তাও আজকের রাতের মধ্যে। এইভাবে কেউ বলে নাকি? উফ। আচ্ছা শোন, আসিফের নাম্বারটা এক্ষুনি এনে দিচ্ছি আরিফ ভাইয়া থেকে। তুই কথা বলে নিস এখানে আসার জন্য। মাহির কথায় আমি গলা থেকে গহনা খুলতে খুলতে স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠি, আমার ফোনে আছে আসিফের নাম্বারটা। পাশ থেকে রূপা বলে ওঠে, তাহলে বসে আছিস কেন? কল করলেই তো পারিস আসিফকে। কথাটা বলে আমার ফোনটা হাতে তুলে নেয় রূপা আসিফকে কল করার জন্য। রূপাকে ফোন হাতে নিতে দেখে আগের ন্যায় বলে উঠি, আসিফকে কল করলেও কোনো কাজ হবে না, কারণ হৃদ খান আসিফকে আসতেই দিবে না কোনোভাবে। কেন? আসিফের এখানে আসার সাথে হৃদ খানের কি সম্পর্ক? রাখির কথায় আমি উঠে দাঁড়িয়ে নিজে বিছানার উপর পা ঝুলিয়ে বসতে বসতে বলে উঠি, কারণটা খুবই সিম্পল। আমি হৃদ খানকে ভালোবাসি, তাই হৃদ খান আমার কাছে আসিফকে আসতে দিতে চায় না। হৃদ খানের ধারণা আমি আসিফকে পটিয়ে হৃদ খান অব্দি পৌঁছাবো, আর সেটাই সত্য। আমার আসিফকে হৃদ খানের সম্পর্কে জানতে জন্যই এইখানে চাই এখন। আমার বাকি কথাগুলো মুখেই রয়ে গেল, শেষ অব্দি টানতে পারিনি আমার পঞ্চ বান্ধবীদের উচ্চ স্বরে চিৎকারের কারণে। প্রত্যেকটা সদস্যদের গলা ফাটা চিৎকারে অনাকাঙ্ক্ষিতভাবেই থামতে হয় আমায়। আমার কথা বলার মধ্য দিয়ে সবাই একসাথে চিৎকার করে বলে ওঠে, কি? আমি তাদের গলা ফাটা চিৎকারে রীতিমতো ভিমড়িতে পড়ে যাই। কথাগুলো শেষ করতে না পেরে বিরক্তি নিয়ে চোখ তুলে তাকাই আমার পঞ্চ বান্ধবীদের দিকে। আমার মধ্যে বিরক্তি প্রকাশ পেলেও তাদের মধ্যে ছিল রাশি রাশিপূর্ণ শকড। আমার কথায় তাদের শকড হওয়ার ধাপটা এতটাই ছিল যে এক একজনের চোখটা কোটর থেকে বের হওয়ার উপক্রম তাদের। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল এক একজন। আমি ওদের এমন ভঙ্গি মানে বুঝতে পেরেও না বোঝার ভান ধরে বিশাল প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে রেখে ফেজে ওদের দিকে তাকিয়ে থেকে প্রশ্নসিক্ত কণ্ঠে বলে উঠি, কি সমস্যা তোদের? সায়ের মতো চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? আমার বেহুলাটাই কথা শুনে এবার মেজাজ খারাপ হয় সবার। পঞ্চ ইন্দ্রিয় বান্ধবীদের রাগটা বর্ষণ আকারে ঝরে আমার উপর। আমার কথার সূত্রে নিজেদের রাগ ঝাড়তে থাকে একে একে। প্রথমটার শুরুটা বুঝদার কন্যা রূপা শুরু করলেও দ্বিতীয় বাক্যটা শেষ করে আমাদের ভাবুক কন্যা শিলা। রূপার প্রথম উক্তি ছিল বড্ড গাঢ়মূলক চরিত্রে আমাকে উদ্দেশ্য করে বলল, তোর কি আমাদের গাঁজাখোর মনে হয় মায়া? একটার পর একটা মন গড়া ইতিহাস শুনিয়ে যাচ্ছিস আমাদের, আর তোর সেই কথা অনুযায়ী রিয়াকশন দিলে হব
বলদা সারপাটে। তোর কি মনে হয় না আমাদের সাথে স্পষ্ট ভাষায় কথাগুলো বুঝিয়ে বলা দরকার? রূপার কথা পরিপক্ক করে ভাবুক কন্যা শিলা রাগী রাগী ভাব নিয়ে বলে ওঠে, সেটাই। একবার বলছিস তোর আসিফকে চাই, তো অন্যবার বলছিস রিদ খানকে ভালোবাসিস। আমাদের তুই পাগল বানাচ্ছিস কেন? শিলার কথার সাথে পাল্লা দিয়ে আমাদের রাগী কন্যা মাহি দুকদম এগিয়ে শিলার বরাবর হয়ে আমাকে নিজের রাগের শরণাপন্ন করে ক্ষিপ্ত কণ্ঠে বলল, দেখ মায়া, আজ বাদে কাল তোর বিয়ে রুদ্র ভাইয়ার সাথে, আর এখন তুই আমাদের রাম কাহিনী শোনাচ্ছিস আর সেটা বিশ্বাস করতেও বলছিস। তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস আমাদের এই মুহূর্তে? পরপর 3 জনের রাগের শিকার হয়ে আমি স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে থাকি ওদের দিকে। এমন একটা ভাব যেন এখানে তেমন কিছুই হয়নি বা আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আমার এই অবুঝপূর্ণতা দেখে মুহূর্তেই তাদের রাগটা আরো দ্বিগুণ হচ্ছে, আর এতে করে আমার কোনো রকম কোনো ভাবান্তর নেই। যার রাগ সে সামলাবে, এতে আমার কি? আমি তো কারোর রাগের ঠেকা নিয়ে রাখিনি, তাই না? আর ব্যক্তি মানেই তার মধ্যে কিছু না কিছু রাগ থাকতেই পারে, আর অন্যের রাগ দেখে নিজেও রেগে গিয়ে পরিস্থিতি নিজের হাতের বাইরে ফেলে দেওয়ার মতো মেয়ে তো আমি নই। তাই ওদের কথার ইতি টানতে নিজের কথায় অটল থেকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে স্বাভাবিক ভঙ্গিতেই বলি, তোদের কি কমেন্ট করা শেষ নাকি আরো কিছু বলা বাকি আছে তোদের? যদি থেকে থাকে তো দ্রুত শেষ কর, কারণ এরপর আমি যা বলবো সেটাও তোদের শুনতে হবে আর সেই অনুযায়ী কাজ করতে হবে তোদের। আমার সব কথার শেষ কথা একটাই, রিদ খানকে আমার চাই। সেটা কিভাবে তা আমি জানি না, কিন্তু আমার ওনাকে চাই, নয়তো আমি কি করবো আমি নিজেও জানি না। আমার কথার ধাঁচে নরম হয়ে আসে আমার পঞ্চ বান্ধবীরা সবাই। আমার সাথে আর কোনো রূপ তর্ক বিতর্ক না করে হাঁটি হাঁটি পাক করে এগিয়ে এসে আমার পাশে দল বেঁধে বসে সবাই। আমাকে সান্ত্বনা দিয়ে আস্তে সুরে বলে ওঠে মাহি, আমরা যে করেই হোক আজ রাতের মধ্যে আসিফকে নিয়ে আসবো তোর কাছে, চিন্তা করিস না তুই। আর তুই তো রিদ খানকে পছন্দ করতি না, তাহলে হুট করে ভালোবাসতে গেলি কখন? মাহির কথায় ঘাড় ঘুরিয়ে এক পলক দেখি মাহিকে, পরে নীরবে একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকিয়ে থেকে বিনীত সুরে বলে উঠি, জানি না কিছুই, তবে এখন মনে হচ্ছে উনি ছাড়া আমার এক মুহূর্তও চলবে না। কাল কি হবে আমি জানি না, রুদ্রকে কি উত্তর দেব তাও আমি জানি না। আমি শুধু জানি রিদ খানকে আমার চাই। কথাগুলো বলে আস্তে করে নিজের মাথাটা রাখি মাহির কাঁধের উপর, নিজের অস্থিরতার শিকার হয়ে নীরবে চোখ দুটো বন্ধ করে নিই আপন মনে। রাত প্রায় 4টা ছুঁই। এই মুহূর্তে আমার সামনে উপস্থিত দাঁড়িয়ে আছে স্বয়ং আসিফ। আমি বেশ স্বাভাবিক ভঙ্গিতেই দাঁড়িয়ে থাকলেও আসিফ বেশ কাঁচুমাচু করছে আমার সামনে দাঁড়িয়ে থাকতে। হয়তো আমাকে এইভাবে সম্মুখীন হতে হবে তার, এটা কখনোই ভাবেনি সে। তাই আমার সামনে দাঁড়িয়ে থাকতে খানিকটা ইতস্তত বোধ করছে। আসিফকে এক প্রকার ফাঁসিয়ে আনা হয়েছে এখানে আমার পঞ্চ বান্ধবী দ্বারা। কি বলে এখানে এনেছে তা বলতে পারবো না, কিন্তু ওরা শুধু আমাকে এতটা বললো যে কাজ হয়ে গেছে, আসিফ নাকি কিছুক্ষণের মধ্যেই আমার সামনে উপস্থিত হয়ে যাবে। আমি প্রশ্ন করতে ওরা কিছুই বলেনি যে আসিফকে কি বলে রাজি করিয়েছে এখানে আসতে। আমি আসিফকে নিয়ে এই মুহূর্তে আমাদের ছাদের উপর দাঁড়িয়ে আছি একপাশে। প্রায় সকাল হয়ে এলো বলে বাড়িতে আগত সকল মেহমানদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকিরা সবাই যার যার মতো করে নিজের ঘুম পূর্ণ করায় ব্যস্ত। মেহেদি অনুষ্ঠানের পর্বটা আরো 1 ঘন্টা আগেই চুকানো শেষ হয়ে গেছে, আর আমি ওপর থেকে 4-5টা এক পলক ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে তাকাই আসিফের দিকে। আসিফকে কাচুমাচু করতে দেখে কোনো রকম ভনিতা ছাড়া স্পষ্ট ভাষায় বলে উঠি, ভাই আপনাকে আমার পঞ্চবান্ধবীরা কি বলে এনেছে আমি তা জানি না, তবে আপনাকে আমার এই মুহূর্তে বড্ড প্রয়োজন। তাই ওদের এত সব কিছু করা প্রয়োজনটা আমার ছিল, তাই ওরা এত সব কিছু করেছে আপনার সাথে। আমি ওদের হয়ে সরি বলে নিচ্ছি আপনাকে। কথাগুলো বলেই কিছুক্ষণ চুপ হয়ে যায়। খানিকটা চুপ থেকে আবারও বলে উঠি, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে অযথা সময় নষ্ট না করে মূল কথায় আসি। আসলে আপনাকে এখানে আনার একমাত্র কারণ হচ্ছে আপনার ভাই, মানে রিদ খানের জন্য। আপনার ভাইকে নিয়ে কিছু প্রশ্ন করব আপনাকে। আশা করি আপনি আমাকে আমার প্রশ্নের উত্তরগুলো পেতে সাহায্য করবেন। আপনি আমার অসহায়ত্বটা বুঝবেন। আপনি তো নিজেই সাক্ষী আমার আর আপনার ভাইয়ের বিয়ে, তাই না? আপনি এটা তো জানেন যে কাল বাদে পরশু আমরা দুজনেই
অন্য দুজনের সাথে বিয়ে করতে চলেছি। আমি রুদ্রের সাথে আর আপনার ভাই ওনার মামাতো বোন নিধি নামের মেয়েটার সাথে। যেখানে আমাদের ডিভোর্সই হয়নি সেখানে দ্বিতীয় বিয়ের তো কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার বিয়েটাকে একটা সুযোগ দিতে চাই মন থেকে। আর তার জন্যই আমার হৃদ খান সম্পর্কিত বিস্তারিত সব কিছু জানা প্রয়োজন, যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটা। ওনার বর্তমান সম্পর্কে আমার সবটাই জানা, আর আপনি আমায় সাহায্য করলে আমি ওনার ভবিষ্যৎ হব। বাকি রইল ওনার অতীতটা, সেটা আমার অর্ধেক জানা, বাকিটা আপনি বলবেন আমায়। কারণ আমার জানা মতে আপনি খুব বেশি সময় ধরেই আছেন ওনার পাশে, তাও খুব ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত হয়ে। আপনার চোখে দেখাই ওনার অতীতটা, এখন আপনি আমাকে বলবেন ওনার বাকি অতীতটা কি। মানে তৃপ্তি, বর্ষা, কেয়া ওরা কোথায় আছে এখন, সেদিন আগুনে কি হয়েছিল, ওদের শেষ পরিণতি, আমি সবটা জানতে চাই। আর আপনি আমাকে সেই সবটা বলবেন নির্দ্বিধায়। এখন কি হয়েছিল সেই রাতে ওদের সাথে? আমার এমন কথায় মুহূর্তেই থমকে যায় আসিফ। আমার মুখে এমন কিছু শোনার জন্য হয়তো প্রস্তুত ছিল না। আমার চমকের ধাপটা ছিল দ্বিগুণ। আমার দিকে ভীতু দৃষ্টিতে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ চুপ থেকে। আমার কোনো কথাই কোনো রকম প্রতিক্রিয়া না জানিয়ে চুপ করে যেতে নেয় সেখান থেকে। কিন্তু আমার ইচ্ছেটা ছিল প্রবল, তাই আবারও আটকা পড়তে হয় আমার হাতে আসিফকে। আমি আসিফকে জায়গা থেকে নড়তে না দিয়ে খানিকটা নরম সুরে কাতর হয়ে বলে উঠি, আমি আপনার কাছে সাহায্য চাইছি ভাইয়া, প্লিজ আমার বোন হিসেবে এতটা সাহায্য করুন। আমাকে যদি আজ ফিরিয়ে দেন তো আমার সাথে সাথে তিনটা জীবন নষ্ট হয়ে যাবে, যেটা আমি বা আপনি কেউ চাই না। আমি খুব অসহায় হয়ে উঠেছি, প্লিজ আমার অসহায়ত্বটা বোঝার চেষ্টা করুন। প্লিজ আমাকে বলুন না সেদিন কি হয়েছিল ওদের সাথে, আমার জানাটা খুব বেশি প্রয়োজন। আমার এমন কথায় আসিফ আমার দিকে তাকিয়ে থেকে কোনো রকম ভনিতা ছাড়াই বলে ওঠে, আজ আপনি অসহায় হয়ে পড়ে আছেন ভাবি, কিন্তু হৃদ খান বিগত 2 বছর ধরে আপনার জন্য অসহায় হয়ে পড়ে আছে। আপনার অসহায়ত্বটা দুদিনের, কিন্তু হৃদ খান যবে থেকে আপনার সাথে দেখা হয়েছে তখন থেকে তার অসহায়ত্বটা শুরু হয়ে গেছে ভাবি। আপনার অসহায়ত্বটা তো সীমিত, কিন্তু হৃদ খানের অসহায়ত্ব অসীম করে তুলেছেন আপনি দিন দিন। তার কী জবাব দিবেন আপনি? আসিফের ক্ষিপ্ত সুরের কথায় মুহূর্তে কপাল কুঁচকে এলো আমার। আমি হৃদ খানের অসহায়ত্ব হলাম কবে থেকে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে হৃদ খানের সাথে আমার পরিচয়টা আসিফ ভাইয়া বিয়ের সময়। তাহলে আসিফ কেন বলছে হৃদ খানের সাথে আমার পরিচয়টা 2 বছরের? তাহলে এখানে আরো কিছু কিন্তু আছে? হৃদ খানের সাথে কি আমার আরো কোনো সম্পর্ক আছে? কথাগুলো চিন্তা ভাবনা করে অস্থির হয়ে উঠি আমি। নিজের অস্থিরতা নিয়ে আসিফকে বলে উঠি, আপনি মানেটাই তো বুঝতে চাননি কখনো ভাবি, না কখনো দেখতে চেয়েছেন পাশের মানুষগুলোকে। আপনার চারপাশে সব সময় ছায়ার মতন কেউ না কেউ দিয়ে রাখতো হৃদ ভাই, আপনার সেফটির জন্য, যাতে আপনার কিছু না হয়। আপনাকে নিয়ে ভাইয়ের মনে একটা ভয়ের সৃষ্টি হয়েছে, সেটা আজ থেকে নয়, সেটা আরও 3 বছর আগ থেকেই। আপনাকে ভাই 3 বছর ধরে আগলে রেখেছেন। আর আপনি যাদের অতীত সম্পর্কে জানতে এতটা অসহায়ত্ব প্রকাশ করছেন আমার কাছে, সেই অতীতটা আর অন্য কারণ নয়, সেটা আপনার নিজেরই অতীত। আপনারই অতীত। সেদিন রাতে বর্ষা, কেয়ার সাথে তৃপ্তি নামের যে মেয়েটা ছিল সেটা ছিলেন আপনি। ভাইয়ের সাথে আশ্রমের সেই তৃপ্তি নামের মেয়েটি মানে আপনার সাথে সম্পর্ক ছিল গভীরভাবে, যেটা আজ আপনি ভুলে গেছেন। কিন্তু সেই ভালোবাসার ঘানি আজও টানতে হচ্ছে হৃদ ভাইয়াকে। সেদিন রাতের ভয়ঙ্কর আগুনে সবকিছু পুড়ে ছাই হলেও আপনি সেদিন বেঁচে গেছিলেন। সেদিন রাতে আমি আর হৃদ ভাই নারী পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে ব্যস্ত ছিলাম, তাই আপনাদের কাছে আসতে অনেকটা দেরি হয়। আমরা যখন বাংলোতে আগুন লাগার খবর পেয়ে ফিরে আসি তখন অনেকটাই দেরি হয়ে যায়। আমরা আস্তে আস্তে ততক্ষণে চারপাশে আগুন ছড়িয়ে পড়েছিল, আর এতটাই ছিল যে আমাদের হাতে আর কিছুই করার ছিল না। সেদিন আমি প্রথম হৃদ খানকে পাগলামো করতে দেখেছিলাম কোনো মেয়ের জন্য। হৃদ খানকে আমরা সবাই মিলেও আটকাতে পারছিলাম না। ভাই এই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়তে চাইছিল আপনাকে বাঁচানোর জন্য, আর শুধু বুক ফাটা চিৎকার করছিল আমার হৃদ বলে। আমার বিশেষ কিছু বডিগার্ড মিলে ভাইয়াকে আটকে রেখেছিল সেই দিন রাতে, আর ফায়ার সার্ভিসের লোকেরা দ্রুত আগুন নেভাতে দৌড়াদৌড়ি করছিল। তাদের মধ্যে থেকে কেউ একজন সংবাদ দিয়ে যে বাংলোর পেছনের বাগানের মধ্যে একটা মেয়ে বডি পাওয়া গেছে রক্তাক্ত অবস্থায়। সেটা শুনে সাথে সাথে জান ফিরে এসেছে। হৃদ ভাই দৌড়ে মেয়েটিকে উদ্ধার করে দেখলো সেই মেয়েটি আপনিই ছিলেন সেখানে পড়ে। তার পাশে পড়েছিল আপনার হাতের একটি লেখা ডায়েরি। সেই রাতে আপনি জানলা দিয়ে পড়ে যাওয়ায় আপনি খুব বাজেভাবে ঘায়েল হলেও আপনি সেই যাত্রায় বেঁচে যান। আপনার 2 বান্ধবী কেয়া আর বর্ষা দুজনেই সেই রাতে মারা যায় আগুনে পুড়ে। সেই রাতে আগুন থেকে কেয়া, বর্ষা ও মাদারের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকেরা। আপনাকে রক্তাক্ত অবস্থায় হৃদ খান হসপিটালে নিয়ে যায়।
টানা 6 মাস কোমায় ছিলেন আপনি। বাহির থেকে স্পেশাল ডক্টর আনিয়ে ট্রিটমেন্ট দেওয়া হতো আপনাকে। আপনার মাথায় প্রচণ্ড রকমের আঘাত পাওয়ার ফলে আপনাকে অবজারভেশনে রাখা হয়েছে টানা 6 মাস। এই 6 মাস হৃদ ভাই জীবন্ত লাশ হয়ে বেঁচেছিল। নিজের কাজকর্মের পাশাপাশি রাতে আপনার কাছে চলে আসতো, সারা রাত আপনার পাশে থাকতো, সকাল হলে আবার নিজের কাজে যেত। 6 মাস ছিল হৃদ খানের কাছে একটা পরীক্ষার মতো। নিজের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ অসাধ্যকে সাধ্য করেছেন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।